কনটেক্সট এপিআই এর বেসিকটা যেহেতু আমাদের জানা হয়ে গেছে, সেহেতু আমার মনে হয় এই জিনিসটা আমাদের একটু প্র্যাকটিস করা উচিত এবং এই জন্যই আমি এখানে ছোটখাটো একটা প্রজেক্ট আপনাদের জন্য তৈরি করার চেষ্টা করছি এবং এরপরে আমি আরেকটা প্রজেক্ট করতে পারি কনটেক্সট এপিআইটা আরো ভালোভাবে বোঝার জন্য একটু বড় স্কেলে, বাট আমি ওটা নিজেই এখনো বানাইনি। বাট আশা করি আপনারা এই প্রজেক্টটা করলে কনটেক্সট এপিআই এর একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং পেয়ে যাবেন। সো এখানে আপনারা দেখতে পারতেছেন আমাদের কাছে দুইটা জিনিস আছে, একটার নাম হচ্ছে ওপেন সাইডবার এবং নিচে আমরা দেখতে পারতেছি ওপেন মোডাল। এবং এই ক্ষেত্রে ওপেন সাইডবারে যদি ক্লিক করি তাহলে দেখবো একটা সাইডবার ওপেন হয়ে গেছে এবং ওপেন মোডালে যদি ক্লিক করি তাহলে দেখবো আমাদের স্ক্রিনের উপরে একটা সুন্দর বাক্স তৈরি হয়ে গেছে যেখানে একটা মোডালের মতো আছে এবং এখানে ক্লোজ বাটনে ক্লিক করলে এটা ক্লোজ হয়ে যেতেছে এবং আমাদের সাইড বাটনের জন্য এই ক্রস বাটনে যদি আমি প্রেস করি তাহলে আমাদের সেটাও অফ হয়ে যেতেছে। এবং এটা খুবই সিম্পল হইতে পারে যদি আপনারা আমার এই সিরিজটাকে ভালোভাবে শুরু থেকে ফলো করে থাকেন, তাহলে আমার মনে হয় আপনারা এটা নিজেরাই বানাইতে পারবেন। আমাদের কাছে বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইট আছে এবং সেখান থেকে আপনারা চাইলে সাইডবারের কোড কপি করে নিতে পারেন, তারপর আপনারা এই মোডালের কোডটাকেও কপি করে নিতে পারেন অ্যান্ড দেন আপনাদের জাস্ট একটা স্টেট ভ্যারিয়েবল নিতে হবে যেটা আপনাদের এই মোডাল কম্পোনেন্টটাকে রেন্ডার করবে এবং সাইডবার কম্পোনেন্টটাকে রেন্ডার করবে বাটন প্রেসের সাথে সাথে। এবং বাটন প্রেস করলে জাস্ট এটা টগল এফেক্টের মতো, এছাড়া আর অন্য কিছু না, জাস্ট উই আর টগলিং থিংস। বাট এই ক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটা একটু ভিন্ন হবে এবং আমি এই প্রজেক্টটা একেবারে শুরু থেকে সেট আপ করতে চাই যে আসলে আমাদের কিভাবে একটা প্রজেক্টকে একেবারে গ্লোবাল কনটেক্সট এপিআই ব্যবহার করে সেট আপ করতে হয় সেটা আমি আপনাদেরকে একটু দেখাইতে চাই এবং এটা আসলে আমাদের প্রজেক্টটাকে কতটুকু ফাংশনাল করে সেটাও আমি আপনাদেরকে দেখাইতে চাই। সো সবার প্রথমেই আমি টার্মিনালটাকে ওপেন করে নিব এবং সিডি করে আমাদের ডেস্কটপে চলে আসব এবং আপনারা যদি উইন্ডোজে হন তাহলে আপনারাও সিডি করে ডেস্কটপে চলে আসতে পারেন কমান্ড প্রম্পটে। এবং আমি একটু চেক করে নিব যে আমার npm ইনস্টল আছে কিনা। সো npm ভার্সন এন্টার প্রেস করলে npm এর ভার্সনটাকে দেখতে পারবো আমি। এন্ড দেন আমি আমাদের এই npm প্যাকেজ ম্যানেজারকে ব্যবহার করে একটা ভিট রিঅ্যাক্ট প্রজেক্টকে তৈরি করতে চাই। সো আমাদের কমান্ডটা হবে npm create vit @latest এবং @এর জায়গায় আমি হ্যাশট্যাগ দিছি। সো লেটেস্ট এন্টার প্রেস করলে আমাদেরকে প্রম্পট করা হবে আমাদের প্রজেক্টের নামের জন্য। সো এখানে আমি প্রজেক্টের নাম দেব সাইডবার মোডাল এবং এন্টার প্রেস করলে আমাদেরকে আবারও প্রম্পট করা হবে একটা ফ্রেমওয়ার্কের জন্য। সিলেক্ট করে নেব রিঅ্যাক্ট, তারপরে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, জাভাস্ক্রিপ্ট হবে আমাদের ল্যাঙ্গুয়েজ এবং আমাদের প্রজেক্ট তৈরি হয়ে গেছে। এন্ড আমরা এখন আমাদের প্রজেক্টের ভেতরে চলে যাব, npm ইনস্টল কমান্ডটাকে দিব এবং npm run dev কমান্ডটাকে দিলেই আমাদের প্রজেক্ট স্টার্ট হয়ে যাবে। সো cd সাইডবার মোডাল, তারপর npm ইনস্টল এন্ড সাথে সাথে আমি কিছু এক্সট্রা জিনিসও ইনস্টল করে নিতে চাই, যেমন আমাদের স্টাইলিং লাগবে বুটস্ট্র্যাপ এবং আমরা রিঅ্যাক্ট আইটেমটাকেও নিয়ে নিব। এবং সাথে সাথে দেখতেই পারতেছেন যে আমি এখানে একটা বুটস্ট্র্যাপ থিমকে ব্যবহার করছি। সো আমি এখানে বুটসওয়াচকেও ইনস্টল করে নিতে পারি। এতটুকু হয়ে যাওয়ার পর এন্টার প্রেস করলাম এবং আমি টাইপ করছি npm ইনস্টল স্পেস দিয়ে বুটসওয়াচ স্পেস দিয়ে বুটস্ট্র্যাপ স্পেস দিয়ে রিঅ্যাক্ট আইকনস এবং এটা দিয়ে দিলে 3টা প্যাকেজ ইনস্টল হয়ে যাবে এবং সাথে সাথে প্রয়োজনীয় যত ইনস্টলেশন দরকার সবকিছুই অটোমেটিক্যালি হয়ে যাবে। এন্ড এখন আমি টাইপ করতে পারি npm run dev, এন্টার প্রেস করলাম এবং আমরা এন্টার প্রেস করলেই দেখতে পারবো যে আমাদের ডেভেলপমেন্ট সার্ভারটা খুব সুন্দরভাবে স্টার্ট হয়ে গেছে। কিন্তু আমি এখানে ডেভেলপমেন্ট সার্ভার অন করব না, আমি ভিএস কোডে এই কাজগুলোকে করতে চাই। সো আমি আমার ফোল্ডারটাকে ভিএস কোডেই ওপেন করে নিব, Ctrl+C চাপ দিলে আমাদের সার্ভার স্টপ হয়ে যাবে। এবং আপনাদের পিসিতে যদি কোড ঠিক মতো ইনস্টল করা থাকে, কোড বলতে আমি ভিএস কোড বুঝাইতেছি, যদি ঠিক মতো ইনস্টল করা থাকে তাহলে আপনারা কমান্ড প্রম্পটে কোড স্পেস দিয়ে ডট দিলে ওই ফোল্ডারটা অটোমেটিক্যালি ভিএস কোডে ওপেন হয়ে যাওয়ার কথা। একটু ওয়েট করলাম এবং এই ক্ষেত্রে আমার ভিএস কোডে নতুন প্রজেক্ট ফোল্ডারটা ওপেন হয়ে গেছে এবং আমি এখানে টার্মিনালে এসে টাইপ করব npm run dev, এন্টার প্রেস করে এন্টার দেব এন্ড ব্রাউজারেও সেটা ওপেন হয়ে গেল। সো আমাদের কাছে একেবারে ক্লিন একটা প্রজেক্ট আছে এবং এই প্রজেক্টটাকে আমরা এখন সেট আপ করতে পারি। প্রথমত আমাদের কি কি জিনিস লাগবে আর কি কি জিনিস লাগবে না। আমরা বুটস্ট্র্যাপ ইউজ করব, সো সিএসএস ফাইলগুলোর কোনো দরকার নেই আমাদের। এবং
আমি জাস্ট ডাইরেক্টলি এটাকে রিমুভ করে দেব। আমাদের কিছু এরর দেখাবে বিকজ আমরা এগুলাকে ইম্পোর্ট করছি। সো সিএসএস ফাইল যেখানে যেখানে ইম্পোর্ট করছি সেখান থেকে এগুলাকে সরাই দিতে পারি। app.jsx এর ভেতরেও সিএসএস ফাইল আছে একটা, এটাকেও সরাই দিব। এন্ড আমরা app.jsx এর ভেতরে অনেকগুলা জিনিসপাতি অলরেডি দেখতে পারতেছি, এগুলার কোনো দরকার নাই। এখানে আমি জাস্ট লিখে দিতে পারি একটা h1 ট্যাগের ভেতরে প্রজেক্ট। এবং যদি একটু যাই তাহলে আমরা কিছু দেখব, আমরা কিছু দেখব না এবং দেখব, রিফ্রেশ করা উচিত ছিল। তো প্রজেক্টে আমরা এটাকে ক্লিন করার পর আমি main.jsx এ বুটস্ট্র্যাপটাকে ইম্পোর্ট করে নিতে চাই। সো আমি এখানে ইম্পোর্ট করে নেব আমাদের একটা বুটস্ট্র্যাপ থিমকে। সো বুটসওয়াচকে ইউজ করব এখানে, বুটসওয়াচ /dist/lux থিমকে ব্যবহার করতে চাই। স্ল্যাশ দিয়ে আমরা দিয়ে দিব এখানে bootstrap.min.css এবং আমাদের বুটস্ট্র্যাপের জন্য জাভাস্ক্রিপ্ট বান্ডেলটাকেও ইম্পোর্ট করে নেওয়া উচিত। সো ইম্পোর্ট করে নেব bootstrap/dist/bootstrap.bundle.min.cs। ভাই এত লম্বা একটা ইম্পোর্ট করতে হয় প্রত্যেকটা আবার নতুন একটা প্রজেক্ট তৈরি করলেই। তো এই ক্ষেত্রে আমরা বুটস্ট্র্যাপটাকে ইম্পোর্ট করে নিয়ে আসলাম। সবকিছু কি ঠিকভাবে কাজ করতেছে? একদমই না। লাস্টে গিয়ে আমি /js দিছি, এখানে .js হবে। এন্ড লেট মি সি এরর কি চলে গেছে কিনা। হ্যাঁ চলে গেছে এবং আমাদের লাক্স থিমটাও অ্যাপ্লাইড হয়ে গেছে। এন্ড এখন আমরা আমাদের প্রজেক্টের স্ট্রাকচারের দিকে ফুললি মনোযোগ দিতে পারি। সো সবার প্রথম কাজ হবে সোর্স ফোল্ডারের ভেতরে নতুন একটা ফোল্ডার তৈরি করা, যেটার নাম দিব আমি কম্পোনেন্টস। এবং এন্টার প্রেস করলে আমাদের কম্পোনেন্টস ফোল্ডারটা রেডি। এবং সবার প্রথমে যে কম্পোনেন্টটাকে তৈরি করব সেটার নাম হবে home.jsx। এন্টার প্রেস করলাম, আমাদের home.jsx তৈরি হয়ে গেল। তারপরে স্টেপসগুলো আপনারা খুব সম্ভবত জানেন, RAFCE আমাদের টেমপ্লেট তৈরি হয়ে যাবে। তার ভেতরে আমি জাস্ট ডাইরেক্টলি হোম লিখে দিতে পারি এবং আমি app.jsx এ চলে আসব। এখানে আমরা হোমটাকে রেন্ডার করে দিব খুব সুন্দরভাবে। সো আমি এখানে আমাদের হোম কম্পোনেন্টটাকে রেন্ডার করে দিতে চাই এন্ড সেলফ ক্লোজিং ট্যাগ দিয়ে দিলাম। যদি একটু ওয়েট করি তাহলে দেখবো একেবারে উপরে বাঁ দিকে হোম লেখাটা চলে আসছে। এবং এই ক্ষেত্রে যদি আমরা আমাদের রেফারেন্স প্রজেক্টে আসি তাহলে দেখবো আমাদের অবশ্যই 3টা কম্পোনেন্ট থাকা দরকার। প্রথম কম্পোনেন্টটা হচ্ছে এই হোম স্ক্রিনটা, যেখানে আমাদের বাটন 2টা থাকবে। তারপরের কম্পোনেন্টটা হবে আমাদের সাইড বারের জন্য, অবশ্যই এটার জন্য আলাদা কম্পোনেন্ট রাখতেই হবে, দুইটাকে সেম জায়গাতে রাখা যায় না। এন্ড আরেকটা হবে আমাদের এই মডাল বাক্সটার জন্য। এবং আমি এই 3টা কম্পোনেন্টকে এখানে তৈরি করে নিতে পারি। সো কম্পোনেন্টস এর ভেতরে নিউ একটা ফাইল নিব, তার নাম দেব আমি sidebar.jsx, এন্টার RAFCE, এটার ভেতরে আমি লিখে দেব এটা সাইডবার। এন্ড সেম ওয়েতেই আমি কম্পোনেন্টসে যাব, নিউ একটা ফাইল তৈরি করব যেটার নাম দেব আমি modal.jsx RAFCE এবং ভেতরে লিখে দিব মডাল। এবং আমি এখন app.jsx এর ভেতরে এগুলাকে ইম্পোর্ট করে নিতে পারি। তো সাইড বারটাকে ইম্পোর্ট করে নিব, সেলফ ক্লোজিং ট্যাগ, তারপর আমি সেম ওয়েতে মডেলটাকেও ইম্পোর্ট করে নিব, সেলফ ক্লোজিং ট্যাগ, এবং আমাদের কাজ শেষ। উপরে দেখতে পারতেছি অনেক জিনিস আছে যেগুলোর ইম্পোর্টের দরকার ছিল না। সো রিঅ্যাক্ট লোগো, তারপরে ইউজ স্টেট হুক, এগুলো আপাতত আমাদের দরকার নাই। ইউজ স্টেট হুকটাকেও আমি এখান থেকে সরাই দিতে পারি। এবং আমরা যদি একটু দেখি আমাদের প্রজেক্টে আসলাম, এটা পুরা অন্ধকার হয়ে রয়েছে, কারণ হচ্ছে মডেলটা ইম্পোর্ট হয় নাই। সো আমার এখানে মডেলটাকে ইম্পোর্ট করে নেওয়া উচিত। মডেল ফ্রম কম্পোনেন্ট /মডেল থেকে ইম্পোর্ট করে নিলাম এবং আমরা আমাদের স্ক্রিনে 3টা কম্পোনেন্টকে রেন্ডার্ড অবস্থাতে দেখতে পারতেছি। এন্ড এখন আপনাদের জন্য একটা কোয়েশ্চেন আমি রাখতে চাই যে নর্মালি যদি আমরা এই প্রজেক্টটাকে তৈরি করতে চাইতাম তাহলে আমাদের অবশ্যই এই হোম কম্পোনেন্টের ভেতরে আমাদের সাইড বার এবং মডেলটাকে রেন্ডার করতে হইতো। কারণ কি? কারণ হচ্ছে এই যে আমাদের বাটনগুলো থাকবে হোম কম্পোনেন্টের ভেতরে এবং বাটনের জন্য যে স্টেট ভ্যারিয়েবলগুলো থাকবে সেগুলোও থাকার কথা হোম কম্পোনেন্টের ভেতরে। অ্যান্ড এই হোম কম্পোনেন্টের ভেতরে যেহেতু বাটন এবং স্টেট ভ্যারিয়েবলগুলো আছে সেগুলোকে অবশ্যই প্রপার্টি আকারে আমাদের সাইড বার এবং মডেলে পাইতে হবে। এবং এইটাই হচ্ছে মেইন সমস্যাটা। আমাদের একটা প্রজেক্ট যখন আমরা তৈরি করি তখন সেটা অনেক বেশি নেস্টেড অবস্থাতে থাকে, একটা কম্পোনেন্টের ভেতরে আরেকটা কম্পোনেন্টের ভেতরে আরেকটা কম্পোনেন্ট, এবং সাথে সাথে সেগুলোকে প্রপার্টি আকারে পাস করা এবং সেগুলোর স্টেট ম্যানেজমেন্ট করা একটু ডিফিকাল্ট হয়ে যায় অ্যাজ আমাদের প্রজেক্টটা আস্তে আস্তে বড় হয়। অ্যান্ড গ্লোবাল কনটেক্সট জিনিসটা এই সমস্যাটাকেই দূর করে।
এবং আপনারা দেখতে পারতেছেন যে আমি 3টা কম্পোনেন্টকে আলাদা আলাদাভাবে আমাদের স্ক্রিনে রেন্ডার করতেছি। অ্যান্ড এই ক্ষেত্রেও আমরা এটাকে ঠিক করতে পারি। কিভাবে করতে পারি? আমাদের হোমের জন্য যে 2টা বাটন ছিল সেগুলোর স্টেট ভ্যারিয়েবলগুলো যদি আমরা app.jsx এ তৈরি করি এবং app.jsx থেকে এগুলাকে হোম, সাইডবার এবং মডেলের ভেতরে আমরা প্রপার্টি আকারে পাস করতে পারি, অ্যান্ড তাও এটা কাজ করবে আমরা যদি ওই সিনারিওতে যাই। কিন্তু এই ক্ষেত্রে আমরা app.jsx কে একেবারে ক্লাটার অথবা অগোছালো করতে চাই না, কারণ app.jsx এ আমরা অনেকগুলো কম্পোনেন্টকে রেন্ডার করব এবং সবগুলোর জন্য আমি যদি স্টেট ভ্যারিয়েবলকে নেই এবং সেগুলোর আপডেট করার ফাংশনগুলোকে তৈরি করি তাহলে আমাদের app.jsx এটা একেবারে বাজে দেখা যাবে। তো এই জন্যই আমরা একটা গ্লোবাল কনটেক্সটকে সেট আপ করতে পারি যেটা আমাদের এই সবগুলা কম্পোনেন্টের ভেতরে আমাদের প্রয়োজনীয় স্টেটগুলাকে এবং তাদের আপডেট ফাংশনগুলাকে পাঠিয়ে দিতে পারবে, তাই না? সো এই ক্ষেত্রে আমি একটা কনটেক্সটকে সেট আপ করে নিব খুব সুন্দরভাবে। আমি আমার সোর্স ফোল্ডারের ভেতরেই নতুন একটা ফাইলকে তৈরি করব যেটার নাম দিব আমি গ্লোবাল কনটেক্সট প্রোভাইডার, এবং বানান তো আমি পারবোই না ঠিক মতো, .jsx এন্টার প্রেস করলে আমাদের কনটেক্সটের কম্পোনেন্টটা তৈরি হয়ে যাবে এবং এখানে আমরা একটা কম্পোনেন্টকে তৈরি করে নিতে পারি। সো RAFC আমাদের কম্পোনেন্টটা তৈরি হয়ে গেছে এবং এই কম্পোনেন্টের ক্ষেত্রে আমরা ক্রিয়েট কনটেক্সট ফাংশনটাকে ইম্পোর্ট করে নিয়ে আসব, কারণ এরই মাধ্যমে আমরা আমাদের কনটেক্সট অবজেক্টটাকে তৈরি করতে পারি। তো আমি সবার প্রথমে এখানে টাইপ করব এক্সপোর্ট কনস্ট গ্লোবাল কনটেক্সট এবং জিটা ছোট হাতের দেওয়া উচিত ছিল, সো জিটা ছোট হাতের এবং বানানটা একটু কমপ্লিট করে নেই। কনটেক্সট ইজ ইকুয়ালস টু আমাদের ক্রিয়েট কনটেক্সট ফাংশনটা, এবং আমাদের গ্লোবাল কনটেক্সটটা তৈরি হয়ে যাওয়ার পর আমরা আমাদের JSX-টাকে র্যাপ করে দিব গ্লোবাল কনটেক্সট ডট প্রোভাইডার কম্পোনেন্টের মাধ্যমে। তো আমি এখানে ডিভের বদলে ডাইরেক্টলি লিখে দিতে পারি আমাদের গ্লোবাল কনটেক্সটটাকে। সো গ্লোবাল কনটেক্সট CONTEXT ডট প্রোভাইডার, এবং এটা দিয়ে দিলে আমাদের কাজ শেষ হয়ে যাওয়ার কথা। প্রোভাইডারের পিটা বড় হাতের দিতে হবে, সো প্রোভাইডারের পিটা বড় হাতের দিয়ে দিলাম। আমি দিতে পারতাছি না কেন, আই হ্যাভ নো আইডিয়া। এবং গ্লোবাল কনটেক্সট প্রোভাইডারটা দিয়ে দেওয়ার পর আমরা এখানে ছোট করে আমাদের কনটেক্সটটাকে সেট আপ করলাম। অ্যান্ড আমরা জানি যে আমরা অ্যাপ কম্পোনেন্টটাকে চিলড্রেন আকারে পাবো, কারণ main.jsx কে খুব সুন্দরভাবে আমরা আমাদের এই গ্লোবাল কনটেক্সট প্রোভাইডার কম্পোনেন্ট দিয়ে র্যাপ করে দিব, তখন আমরা চিলড্রেন প্রপার্টি আকারে আমাদের অ্যাপ কম্পোনেন্টটাকে পাইতে পারি। তো এই ক্ষেত্রে আমি এখানে সিম্পলি ইম্পোর্ট করে নিব গ্লোবাল কনটেক্সট প্রোভাইডার কম্পোনেন্টটাকে। এটা হবে একটা ট্যাগের মতো এবং আমাদের এই অ্যাপ কম্পোনেন্টটাকে কাট করে আমি গ্লোবাল কনটেক্সট প্রোভাইডারের ভেতরে পাঠিয়ে দিব। এবং আমরা যদি এখন গ্লোবাল কনটেক্সট প্রোভাইডার কম্পোনেন্টে ফেরত আসি তাহলে আমরা ডিস্ট্রাকচার করে চিলড্রেন প্রপটাকে নিয়ে নিতে পারি। এটা হবে আমাদের অ্যাপ কম্পোনেন্টটা এবং আমরা এটাকে আমাদের কনটেক্সটের জন্য রেন্ডার করে নেব। সো চিলড্রেন লিখে দিলাম এবং যদি একটু চাই তাহলে দেখবো সবকিছুই ঠিকঠাকভাবে কাজ করতেছে, কিন্তু আমাদের পুরো অ্যাপটা এখন একটা গ্লোবাল কনটেক্সটের প্রোভাইডার হয়ে গেছে এবং আমরা এখন এই গ্লোবাল কনটেক্সট প্রোভাইডারের ভেতরে আমাদের স্টেটগুলোকে তৈরি করতে পারি, সেগুলোকে আমাদের প্রোভাইডারের ভ্যালু আকারে পাঠিয়ে দিতে পারি ভ্যালু অ্যাট্রিবিউটের ভেতরে, অ্যান্ড আমরা এগুলোকে আমাদের প্রত্যেকটা কম্পোনেন্টের ভেতরেই পেয়ে যাব। এই ফুল সেটআপ নিয়ে আমি এর আগের ভিডিওতেই কথা বলছি, তো আপনারা যদি না দেখে থাকেন আগের ভিডিওটা তাহলে অবশ্যই দেখে আসবেন ফুল ডিটেলসের জন্য। এই কারণে আমি ফুল ডিটেলস এখানে করাইতেছি না, বিকজ এ প্র্যাকটিস থিং, এবং এই কারণেই আমি এখানে এত দ্রুত গ্লোবাল কনটেক্সটটাকে সেট আপ করে নিছি। এবং গ্লোবাল কনটেক্সট সেট আপ করার পর আমরা এখন আমাদের অ্যাপ বিল্ডিং এর দিকে চলে আসতে পারি। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। পরের ভিডিওতে আমরা আমাদের প্রজেক্টের সাইড বারটাকে সেট আপ করবো এবং আমাদের সাইড বারের জন্য যে সকল ফাংশনালিটি দরকার, স্টেট ভ্যারিয়েবল দরকার, সেগুলোকে গুছিয়ে আনার চেষ্টা করব। পরের ভিডিওতে কথা হবে এভরিওয়ান।